আমি জোবায়েদ হোসাইন ইতালির মিলান সিটি থেকে লিখছি। আমি এখানে একটি মিনি মার্কেট চালাই। কর্মসুবাদে আমার মিনি মার্কেটটি যে অ্যাপার্টমেন্টে রয়েছে তার ওপরে লোকদের সাথে স্বাভাবিকভাবেই বেশ ভালো রিলেশন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের মিনি মার্কেটের ওপর তলায় আমার এক ক্লায়েন্ট রয়েছে, যিনি একটা অন্য দেশের নাগরিক, ইকুয়েডরের নাগরিক, এবং তার নাম জুলিও। এমনিতে ও রাতে জব করত জানতাম, তবে কোথায় কি জব করত অত বিস্তারিত জানতাম না। ওর ডিউটি ছিল খুবই দীর্ঘ। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে কিংবা 8টায় যেত আর ফিরত পরের দিন দুপুর 12টায় কিংবা 1টায়। ও কাজে যাবার সময় আমার মিনি মার্কেট থেকে কোমল পানীয়, জুস কিংবা অন্য সফট ড্রিঙ্কস কিনে নিয়ে যেত। গত সপ্তাহে একদিন কাজ থেকে ফিরে জুস কিনে বাসায় ফেরার সময় ওর সাথে থাকা ব্যাগটি আমার ক্যাশের সামনে ভুল করে রেখে যায়। পরবর্তীতে আমি ব্যাগটি পেয়ে একপাশে রেখে দিই। আমি ভেবেছি হয়তো অন্য কেউ রেখে গেছে, পরে হয়তো নিতে আসবে। তবে ব্যাগটি পাশে রাখার সময় আমি ব্যাগটি একবার খুলে দেখি এর মধ্যে কি আছে, কোনো আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই করার মতো কোনো কিছু আছে কিনা, বা অবৈধ কিছু কেউ রেখে গেল কিনা। এসব ভেবে খুলে দেখি জামা কাপড় আর একটা তসবির মতো, ঠিক তসবি না, হিন্দুদের পৈতার মতো ক্রস চিহ্নের লোহার একটা বস্তু। আমি ভাবলাম হয়তো হবে কোনো খ্রিস্টান ধর্মের অনুসারী, হয়তো সে এগুলো দিয়ে তার ধর্মের চর্চা করে। ঠিক 2 দিন পর ওই ইকুয়েডরের লোকটি সকালে আমার দোকানে আসে কিছু কেনার জন্য। তখন আমার ক্যাশের পেছনে ব্যাগটি দেখতে পেয়ে বলে যে ব্যাগটি আমি এখান থেকে এখানে ফেলে গেছি, অথচ বাসায় খুঁজে অস্থির, গতকাল কাজেও যেতে পারিনি এর জন্য। আমি বললাম, ব্যাগ ছাড়া কাজে যেতে সমস্যা কি? আর আমি ব্যাগটি খুলে চেক করেছি যে কার বা কি কে রেখে গেছে। আমি তো দেখলাম জামা কাপড়, ক্রস টাইপের কিছু। ও তখন ব্যাগটা হাতে নিয়ে আমার সামনে আবার খুলে 2-3টা জিনিস বের করলো। ক্রস ছাড়াও আরও মালা ধাঁচের কিছু আছে, বলে যে এগুলো ছাড়া কাজে যাওয়া যায় না। আমি শুনে কিছুটা অবাক হলাম আর দুষ্টামি করে বললাম যে তুমি কি জাদুটোনা করো নাকি? ও হেসে বলল, না, জাদুটোনা করার সামর্থ্য আমার নেই। আমি যেই হাসপাতালে জব করি ওখানে রাতের ডিউটিতে সমস্যা হয়, তাই সেফটির জন্য এগুলো রাখি। আমি শুনে কিছুটা অবাক হলাম, আবার আগ্রহ বাড়ল শোনার। মনে মনে আপনাদের ভূত এফএমের কথা মনে পড়ল। আমি প্রায়, আপনি বলে থাকেন আমাদের আশেপাশে যাদের অভিজ্ঞতা আছে এসব ভৌতিক ঘটনার, সেগুলো আপনাদের সাথেই শেয়ার করতে। ঠিক তেমনি আমি ওকে খুব করে অনুরোধ করলাম শোনানোর জন্য। ও প্রথমে বলে যে প্রাইভেসির জন্য এসব ঘটনা বাইরে বলা নিষেধ। ওদের যে ডিরেক্টর তিনি এগুলো বাইরে প্রকাশ করতে বারণ করেছেন। আমিও নাছোড়বান্দা, খুব খুব করে অনুরোধ করায় ভালো সম্পর্ক থাকার কারণে আমাকে বলতে রাজি হলো। আমি মূল ঘটনায় যাচ্ছি। এটি মিলানের বেরগামো শহরের একটি হাসপাতাল। আপনি স্থানটি উল্লেখ করবেন না অনুগ্রহ করে। আমি করে ফেলেছি কারণ আপনি আগে লিখেছেন, এই কথাটা আগে লিখতে হবে যে এটা উল্লেখ করা যাবে না, তাহলে পরের অংশটুকু উল্লেখ করতাম না। ওর ভাষ্যমতে ওই হাসপাতালে সাধারণত যারা কোমায় চলে যায় কিংবা মৃত্যুর দিনক্ষণ সন্নিকটে এসেছে, অর্থাৎ যারা ডাক্তারের চিকিৎসায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাদের জন্যই ব্যবস্থা। জুলিও আমায় বলল যে প্রথম প্রথম বেশ কিছুদিন কাজ খুঁজেছি, কিন্তু আমার জন্য দুষ্কর হয়ে যায়। প্রায় দীর্ঘ 7-8 মাস পর 2017 ফেব্রুয়ারির দিকে হাসপাতালে একটা জব পেয়ে আমি বেশ আনন্দিত ছিলাম। আমার কাজ ছিল রোগীদের রুমে গিয়ে চেক করা, ময়লা আবর্জনা পরিষ্কার, কোনো রোগী মারা গেলে তাকে ডোম ঘরে নিয়ে যাওয়া। আমি শুনেছিলাম যে আমার স্থানে যে কাজ করত তাকে বহিষ্কার করা হয়েছে, তবে কি কারণে হয়েছে জানতাম না। চাকরির প্রথম 2 সপ্তাহ আমার দিনের ডিউটি ছিল। তৃতীয় সপ্তাহ থেকে আমার
রাতে ডিউটি পড়ে। আমার এক কলিগ রাতে আমায় বলল যে রাত 1টার পর একটু সতর্ক থাকতে এবং এক কলিগ আরেক কলিগের নজরের আওতায় থাকতে। আমি শুনে ভাবলাম হয়তো কাজে কেউ ফাঁকি দেয় কিনা সেটা নিয়ন্ত্রণ করার জন্য এই ব্যবস্থা। আমি মনে মনে ভাবলাম আমার যে কাজ সে আমি কেউ দেখলেও করবে, আবার না দেখলেও করব। আর হাসপাতালে তো সিসি ক্যামেরা আছেই, তাই অনর্থক কোনো নজরের বিষয়টাকে আমি কেয়ার করলাম না। আমি রুম ক্লিন করে এগোচ্ছি। এমন সময় আমাদের ঝাড়ু বালতি যেখানে রাখি মনে হলো কালো জামা পরা একটা মানুষ ঢুকলো সেখানে। আমি সোজা গিয়ে ডানে মুখ ঘোরানোর সময় মনে হলো যে কেউ ঢুকেছে। আমাদের স্টাফ সকলেই আকাশি রঙের পোশাক পরা। আমি ভাবলাম যে আবছা আলোতে রাতে আকাশি রঙের পোশাক আমার কাছে কালো লেগেছে, তাই অতটা চিন্তিত ছিলাম না। আমি বাকি কাজ করতে করতে ওই রুমে প্রবেশ করলাম। হয়তো আমার ধারণা ছিল আমার কোনো কলিগকে দেখতে পাবো। আমি দরজা খুলে সুইচ টিপলাম, কিন্তু আলো জ্বলে না। কিন্তু করিডোরের আলোতে কিছুটা দেখা যায় ভেতরে, অনুমান করার মতো আলো। আমি বালতিগুলো ভরে রাখতে আমার কাছে ভীষণ এক ঠান্ডা অনুভব হলো। আমি ভাবলাম হয়তো যে কোনো বাতাস প্রবেশ করলো, কিন্তু ঠান্ডায় আমার নাক মুখ কাঁপুনি দিয়ে আমার শরীরের অন্যরকম অনুভূতি যেটা বোঝাতে পারবো না। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে এটা স্বাভাবিক কোনো বাতাস না। আমার তখন স্পষ্ট মনে আছে যে আমার ঠিক পেছনে দরজা, যেখান দিয়ে করিডোরের আলো আসছিল, কিন্তু ফিল হচ্ছিল যেন রুমে কোনো দরজা নেই। আমি যেদিকেই ঘুরি হাত দিলে কেবল দেয়াল স্পর্শ লাগে, আর দরজা ঠিক আমার পেছনে। আমি প্রায় 4 দিকেই ঘুরছি, একই অবস্থা, দরজা ঠিক আমার পেছনে। আমি টেনশন আর ভয় মিলিয়ে বসে পড়লাম ফ্লোরে। এমন সময় আমার 2জন কলিগ একসাথেই এসে রুমের দরজা খুলে লাইট জ্বালায়, আর আমাকে তারা নাকি ফ্লোরে বসে দুলতে দেখেছিল। জুলিও আমাকে আমার দোকানে বসে কেমন করে দুলছিল সেটা অভিনয় করে দেখালো, ঠিক যেভাবে মাদ্রাসার ছাত্ররা পড়ার সময় দোলে। এরপর কলিগ আমাকে তুলে আরেকটা রুমে গিয়ে তৎক্ষণাৎ কিছু বলেনি, শুধু বলল, তোমাকে না সবসময় কারো চোখের সামনে থাকতে বলেছিলাম, একা একা কি করছো এখানে? এখন কি একটু ঠিক আছো? আমি মনে মনে বললাম যে না, যদি বলি চাকরিটায় আনফিট বলে ডিসমিস করে দেয় কিনা। বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছি, গায়ে একটু জ্বর জ্বর ভাব, তাই হয়তো পড়ে গেছি। আমার ওই ঠান্ডা বাতাসটাকে মনে হয়েছিল জ্বর হবার পূর্বে মানুষের একটু ঠান্ডা আর কাঁপুনি দেয়। আমার কলিগরা কপালে হাত দিয়ে বলল, কই না তো, হয়তো ক্লান্ত, যাও আমাদের রেস্ট রুমে একটু জিরিয়ে নাও। এরপর আমাকে 2 দিনের বিশ্রাম দেয়া হয়। তখন অবধি আমাকে কেউ জানায়নি যে ওখানে সমস্যা হয়। 2 দিন পর যখন আবার ওখানে যাই, আমি দিনের বেলা বাসা থেকে ঘুমিয়ে সুন্দর প্রিপারেশন নিয়ে গিয়েছি যে নতুন জব যদি সমস্যা হয়। ওই দিন ও আমায় বলল যে রাতে সতর্ক থেকো, কারো চোখে চোখে থেকো। আমি ভাবলাম মৃত্যুশায়ী অথবা একদম মুমূর্ষু রোগী থাকে, তাই হয়তো এমন কিছু বলছে। কখন কোন বেডে ইমার্জেন্সি দরকার পড়ে, তাই হয়তো এই ব্যবস্থা। আমি হয়তো নিজের কাজ স্বাধীনভাবে করার চেষ্টা করতাম, যে দায়িত্ব তা পুরো করা রিল্যাক্স মুডে। ওই দিন তেমন কিছু ঘটনা ঘটল এর ঠিক 2 দিন পর। ওই দিন সন্ধ্যায় একে একে 5 জন মানুষ মারা গিয়েছে, তাই কাজের চাপও একটু বেশি। 2 জনের আত্মীয় স্বজন এসেছে, আর বাকি 3 জনের কেউ আসেনি খবর নিতে, হয়তো কাল বা পরশু আসবে। আমি আর কলিগরা মিলে লাশগুলো ডোম ঘরে নিয়ে গেছি। রাত তখন 2:30 মতো। আমার ভীষণ বাথরুম চেপেছে। আমি যথারীতি বাথরুমে গিয়ে বাথরুম করছি। হসপিটালের বাথরুমের কমোডের সাথেই দিকে একটা জানালা, কাঠের মধ্যে কাচ বসানো জানালা।
আমার কাছে একটু অস্বস্তিকর লাগছে, হয়তো ওই বাইরের দিকে চোখ পড়াতে। বাথরুমের জানালাটা হাসপাতালের পেছনের দিকে একটা জঙ্গলের দিকে মুখ করা। আমি জুলিওকে বললাম যে হ্যাঁ, আমারও অত রাতে একা একা বাথরুমে গেলে জানালা খোলা রাখলে একটু ভয় ভয় করে, মনে হয় কেউ তাকিয়ে আছে কিংবা ভয় দেখায়। জুলিও আমার কথায় সায় দিয়ে বলল, ঠিক ঠিক, আমারও এমনি মনে হয়। এরপর জুলিও বলল, আমার জানালা হাত দিয়ে চেপে রেখেছি যেন না খুলে যায়, বাইরে হালকা বাতাস, তাই একটু টাইট করে বারবার খুলে যেতে চাচ্ছে। আর জানালা পুরোপুরি খোলার আগেই আমি আবার হাত দিয়ে চেপে ধরি। বাতাসের তীব্র গতি, আমার কাছে মনে হয় জানালার ফাঁকা দিয়ে শুধু বাতাস নয়, গ্যাস বের হলে যেমন শব্দ, ঠিক অমন শব্দে বারবার জানালা প্রেসারে ভেতরের দিকে খুলে যাচ্ছে। আমি নিজেকে একটু রিল্যাক্স ভাবে থাকার জন্য হালকা উঁচু হয়ে ছিটকিনিটা লাগিয়ে দিই। এমন সময় বাইরে কারো প্রেজেন্স আমি ফিল করি। জানালার কাঁচ ছিল কিছুটা ঘোলাটে, ট্রান্সপারেন্ট টাইপের। কারো মুখ এবং নাক কাচের সাথে লাগিয়ে রেখে থাপ্পড় দিচ্ছে জানালার কাছে, আর ভয়ঙ্কর স্বরে একটা চিৎকার। আমার কাছে মনে হলো যেন জানালার ছিটকিনি লাগানোতে ওই জিনিসটা খুব খুশি হয়নি, আমাকে ভয় দেখাতে পারছে না। আমি ওই জানালার জিনিসটার চিৎকার শুনে প্রচণ্ড ভয়ে আমার কলিগদের ডাকার জন্য বা বাঁচাও বলে চিৎকার দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন আমি বোবা, শুধু আর্তনাদজনিত শব্দ বের হয় গলা দিয়ে, কিন্তু বোঝার মতো কোনো শব্দ বের হচ্ছে না। আমি ওই জিনিসটা কাচের সাথে মুখ চাপ দিয়ে রেখেছেই এবং সরানোর জন্য আমি যেই না থাপ্পড় দিচ্ছে এবং থাপ্পড় দিচ্ছে আর গোঙানির মতো চিৎকার করছে। আমি প্রচণ্ড ঘেমে আধা টয়লেটরত অবস্থায় ওখান থেকে লাফ দিয়ে দূরে সরে যাই। আমি জানালার দিকে তাকিয়ে যখন দেখতে পেলাম ওটা বাম দিকে আস্তে আস্তে চিৎকার করতে করতে সরে পড়লো। আমার বাথরুমের দরজায় আমার কলিগরা আমায় ডাকছে আর বলছে যে আমি কি ভেতরে, আমি কি ঠিক আছি। আমি নিজেকে পরিষ্কার করে চোখ মুখে পানি দিয়ে বের হলাম, আর বাইরে এসে তাদের কথা শুনছি যে 5-6 মিনিট ধরে আমি ভেতরে অদ্ভুত শব্দ করছি। তারা আমাকে ডাকছে, কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে কেবলই শব্দ করে যাচ্ছি। এরপর আমাকে সবাই অফিসিয়াল ডেস্কে নিয়ে গিয়ে কিছু খেতে দেয়, আর ডিরেক্টর এসে ক্রস চিহ্নের ওই জিনিসটার কথা বলে যেটা আমার ব্যাগে আমি দেখেছিলাম। জুলিও আরও বলল যে ওদের হসপিটালের স্টাফরা রাতে অন ডিউটির সময় জামার সাথে বেল্ট টাইপের যেটা আছে সেটির সাথে গেঁথে রাখত। আমাদের রুল দেয়া আছে যে কোনো নার্স কিংবা ডাক্তার যদি কোনো কমান্ড দেয়, বিশেষ করে রাতের বেলায়, তাদের সাথে ক্রস থাকতে হবে কিংবা তসবির মতো থাকতে হবে, আবার হলি ওয়াটার থাকতে হবে, ওদের প্রচলিত পবিত্র পানি যেটি, এবং সেটি ছিটানো রোজকার দৃশ্য। এখন থেকে ওখানে জোড়ায় জোড়ায় কাজ করতে হয়, এমনকি বাথরুমে গেলে দরজা হালকা খুলে রেখে তার গেইটে তার কলিগদের দাঁড়িয়ে থাকবে। এভাবেই চলছে। বেশ কয়েকবার এই নিয়ে লেখালেখি হয়েছে। আমাদের পুরাতন হাসপাতালটি বন্ধ ঘোষণা করে নতুন একটি খুলেছে, কিন্তু এখানেও সেই একই সমস্যা। 3 সপ্তাহ আগের ঘটনা, আমাদের এক স্টাফ হঠাৎ রাতে এক কোমায় থাকা রোগীকে বিছানা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তিনি বিছানায় গিয়ে ঠিক কোমার রোগীটির মতো আচরণ করতে লাগলো। টিভির ফুটেজে দেখে পরে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করা হয়। এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জুলিও আরও বলল আরও ঘটনা আছে, সময় করে আর এক সময় বলবে। এই ছিল ঘটনা, হয়তো সাজিয়ে লিখতে পারেননি।